পৃষ্ঠা 161 15 নম্বরের প্রশ্নোত্তর। প্রশ্ন 1, গীতিকা কাকে বলে? এর সাধারণ বৈশিষ্ট্য মহুয়া পালায় কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। উত্তর, গীতিকা এক ধরনের সঙ্গীত যার মাধ্যমে একটি গল্প বর্ণিত হয়, অর্থাৎ গানের মাধ্যমে বর্ণিত গল্পই হলো গীতিকা। গীতিকা একক ঘটনা কেন্দ্রিক, যা নাটকীয়ভাবে প্রকাশিত হয়। গল্পকথক এতে থাকেন অনুপস্থিত। গীতিকা একটি ক্ষুদ্র স্তবক সমন্বিত কবিতা, যাতে কাহিনীটি চিত্রের ন্যায় বর্ণিত হয়ে থাকে। গীতিকা একটি সমবেত সঙ্গীত, যাতে কোনো একটি গোষ্ঠীর মানুষের মনোভাব সুবিন্যস্তভাবে অভিব্যক্ত। গীতিকা রচয়িতারা অজ্ঞাতনামা। গীতিকা এমন এক ধরনের লোকগীতি যা একটি কাহিনীকে বর্ণনা করে এবং বিশেষভাবে কাহিনীর সংকটময় মুহূর্তের ওপর গুরুত্ব দেয়। গীতিকা হল গল্প এবং আখ্যায়িকার গুণাবলীর মধ্যে ক্রিয়ার প্রাধান্যই বেশি পরিলক্ষিত হয়। চরিত্রগুলি সাধারণ শ্রেণীর এবং উপস্থাপনা নৈমিত্তিক। গীতিকার ক্রিয়া উচ্চ নাটকীয় গুণসম্পন্ন। গীতিকায় সরল ছন্দে এবং সাধারণ সুরে কাহিনী পরিবেশিত হয়। গীতিকার সংজ্ঞা হল ক্ষুদ্রাবয়ব বিশিষ্ট বর্ণনাত্মক কবিতা, যাকে গীত হবার উপযোগী করে ব্যবহার করা হয় এবং সরল ঘটনা সম্বলিত, সরল ছন্দ বিশিষ্ট, কয়েকটি স্তবকে বিভক্ত এবং সম্পূর্ণ অব্যক্তিগত রচনা। গীতিকা সম্পর্কে আমাদের দেশের আলোচনা সীমিত এবং পাশ্চাত্য প্রভাবজাত। পাশ্চাত্যের বিভিন্ন সমালোচক গীতিকা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন এবং যে সমস্ত বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, তা থেকে আমরা গীতিকার যে সংজ্ঞা পেতে পারি তা হল, গীতিকা একটি জটিলতামুক্ত, মূলত ঘটনা কেন্দ্রিক আখ্যান, সচরাচর যা জনপ্রিয়, নাটকীয়তার মধ্যে দিয়ে কোনো প্রকার নীতি উপদেশ ভারাক্রান্ত না করে, সারল্যকে রক্ষা করে, অপরিণত চরিত্রকে উপলক্ষ করে, ঘটনা ও সংলাপকে আশ্রয় করে গোষ্ঠী বিশেষের মানসিকতা সঞ্জাত হয়ে অজ্ঞাত পরিচয় রচয়িতার আত্মনির্লিপ্তির পরিচয়বাহী, মৌখিক ঐতিহ্যে প্রাপ্ত ক্ষুদ্রাকৃতির স্তবকে রচিত সঙ্গীত। গীতিকার বৈশিষ্ট্য। ক, গীতিকার স্বাভাবিক বৈশিষ্ট্য সারল্য এবং বাহুল্য বর্জিত প্রকাশ। খ, অল্প কথায় দীর্ঘ সময়ের ব্যবধানকে হ্রাস করার রীতি গীতিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। গ, উপস্থাপিত চরিত্রগুলির প্রশ্নোত্তর তথা কথোপকথনের সহায়তায় কাহিনীর সম্প্রসারণ গীতিকার একটি বৈশিষ্ট্য। ঘ, গীতিকাতে গায়কেরা মাঝে মাঝেই প্রত্যক্ষভাবে বর্ণনাকারীর ভূমিকা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে যেসব চরিত্রের প্রসঙ্গে তিনি বলেছেন, সেগুলিকে সরাসরি হাজির করেন শ্রোতাদের কাছে। ও, গীতিকা বিশেষ এক শ্রেণীর প্রতিভাবান কবিদের দ্বারা রচিত, আপন গোষ্ঠীর লোককে আনন্দ দিতে এবং সেই সঙ্গে নিজের উপার্জনের মাধ্যমরূপে সেই সঙ্গে নিজ সৃজনী প্রতিভার পরিচয় রাখতে গীতিকা রচনায় ব্রতী হয়েছিলেন তারা। চ, গীতিকা কাহিনী প্রধান রচনা এবং সেই কাহিনী ক্রিয়া প্রধান কাহিনীর মধ্য দিয়েই প্রকৃত রস প্রকাশ পায়। পৃষ্ঠা 162। দ্বিজ কানাই প্রণীত মহুয়া পালাটিকে সমালোচকেরা একটি আদর্শ গীতিকার মর্যাদা দিয়েছেন, কাহিনীর আকর্ষণে, আদর্শ প্রেমের নিদর্শনে, কথোপকথনের মাধ্যমে, কাহিনী উপস্থাপনে, সংক্ষিপ্ততার গুণে, নাটকীয়ভাবে উপস্থাপনায়, নৈপুণ্যতায়, কবিত্বমণ্ডিত প্রকাশের গুণে মহুয়া গীতিকা প্রেমিক পাঠকের কাছে এক অন্য মাত্রা পেয়েছে। ষোড়শপংক্তি সম্বলিত বন্দনাগীতিকে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি থেকে মুক্ত, উদার মানসিকতার প্রতিফলনে হিন্দু ও মুসলমানের দেবতা ও পীরের প্রতি সমভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং উভয় সম্প্রদায়ের শ্রোতাদের ভ্রাতৃসম্বোধন করা হয়েছে। পশ্চিমে বন্ধনা গো করলাম মক্কা এনো স্থান, উর্দিশে বাড়ায় ছেলাম মমিন মুসলমান, সভা কইরা বইছ ভাইরে হিন্দু মুসলমান, সভারও চরণে আমি জ্বালাইনাম ছেলাম। সর্বমোট 24টি পরিচ্ছেদে পালাটি সাজানো। রচয়িতা প্রতিটি ক্ষেত্রেই সংক্ষিপ্ততা ধর্মরক্ষিত হয়েছে। যে গভীর বনে হুমরাবেদের বাস, তার বর্ণনায় কবি মাত্র 2টি পংক্তি ব্যয় করেছেন। চান্দ সুরজ নাই আন্দারিতে ঘেরা, বাঘ ভালুক বইসে মাইনসের নাই নাড়াচাড়া। অপ্রাসঙ্গিক হবে এই বিবেচনায়, হুমরা ডাকাতের সর্দার হলেও তার ডাকাতির কোনো বিবরণ প্রদত্ত হয়নি মহুয়া পালাতে। শুধু ব্রাহ্মণ কন্যা অপহরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমনকি কোন পরিবেশে হুমরা কন্যা চুরি করেছিল তাও অনুল্লিখিত, শুধু বর্জিত হয়েছে রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরি।
অপ্রয়োজনীয় অংশ বর্জন করে আগাগোড়া টান টান ভাব ফুটিয়ে তুলেছেন কবি। নদ্দার ঠাকুরের সঙ্গে মহুয়ার সাক্ষাতের মুহূর্ত থেকেই কাহিনী শুরু হয়েছে এবং সঙ্গে সঙ্গেই নাটকীয়তার সূত্রপাত ঘটেছে। কবি অতিশয়োক্তি বর্জন করে বেদের দলের খেলা দেখানোকে কেন্দ্র করে মহুয়ার বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি নদ্দার ঠাকুরের মনে কি গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কবি শুধুমাত্র সেইটুকুই বলেছেন। সংলাপের মধ্যে নাটকীয়তা রয়েছে। নদ্দার ঠাকুরের অনুরোধে মহুয়া একাকী সন্ধ্যাবেলায় নদীর ঘাটে জল ভরতে এলে দুজনের মধ্যে আলাপের মধ্যে মহুয়া অত্যন্ত কৌশলে নদ্দার ঠাকুর বিবাহিত কিনা জেনে নিতে চেয়েছে। কঠিন তোমার মাতা পিতা, কঠিন তোমার হিয়া, এমন যৌবনকালে নাহি দিছে বিয়া। ঠাকুর বিবাহিত নয় জেনে মহুয়া কৃত্রিম ক্ষোভের চাতুরি ব্যক্ত করেছে। এই ক্ষোভ প্রকাশের বিপরীতে ঠাকুরের উক্তি ও নাটকীয়তায় পরিপূর্ণ। গীতিকাগুলি নায়ক প্রধান নয়, নায়িকা প্রধান। মহুয়া চরিত্র এই কাহিনীর কেন্দ্রীয় ও প্রধান চরিত্র। পল্লী কবি নদ্দার ঠাকুর ও মহুয়ার মধ্যে দিয়ে অপূর্ব কৌশলে পরস্পরের প্রতি প্রেমের বিকাশ প্রকাশ করেছেন। গীতিকার ঘটনাবলী প্রধানত সংলাপের মধ্য দিয়েই অগ্রসর হয়েছে। এটি পাশ্চাত্য গীতিকারও একটি প্রধান বৈশিষ্ট্য। মহুয়া যখন অতি কৌশলে নদ্দার ঠাকুর বিবাহিত নয় জেনে নিয়েছে, তখন নদ্দার ঠাকুরের হৃদয়াবেগ সহসা অর্গলমুক্ত হয়েছে। কঠিন আমার মাতা পিতা, কঠিন আমার হিয়া, তোমার মতো নারী পাইলে আমি করি বিয়া। মহুয়া কৃত্রিম রোষ প্রকাশ করে বলেছে। পৃষ্ঠা 163। লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলসি বান্ধা জলে ডুববা মর। উপযুক্তভাবেই নদ্দার ঠাকুর জবাব দিয়েছে একেবারে কবির লড়াইয়ের যোগ্য প্রত্যুত্তরের মতো। কোথা পাবো কলসি কইনা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। পার্শ্বচরিত্র সংযোজনের মধ্যে দিয়ে নাটকীয়তাকে আরও সমৃদ্ধ করে তোলা হয়েছে। পালংসই এই গীতিকার একটি সংক্ষিপ্ত পার্শ্বচরিত্র। পূর্ব ময়মনসিংহের প্রাদেশিক উচ্চারণ অনুযায়ী মহুয়া শব্দটি মৌয়া উচ্চারিত হয়। গীতিকার দ্বিতীয় সংগ্রহটিতে যে মেওয়া সুন্দরী নামটি পাওয়া যায়, সেটি এই গীতিকার নায়িকার প্রকৃত নাম, কারণ মেওয়া কথাটি পূর্ব ময়মনসিংহ অঞ্চলে সুপরিচিত। এর অর্থ ঘনীভূত দুগ্ধ। পূর্ব ময়মনসিংহ অঞ্চলে মহুয়ার পালাটি যে গীত হয়, তা সর্বত্রই বাদ্যায়নীর গান বা বাদ্যায়নীর পালা বলে লোকমুখে পরিচিত, মহুয়ার পালা বলে পরিচিত নয়। প্রশ্ন 2। গীতিকার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে গীতিকা হিসাবে মহুয়া পালাটির সার্থকতা বিচার করো। উত্তর। গীতিকা এক ধরনের সঙ্গীত যার মাধ্যমে একটি গল্প বর্ণিত হয়, অর্থাৎ গানের মাধ্যমে বর্ণিত গল্পই হলো গীতিকা। গীতিকা একক ঘটনা কেন্দ্রিক, যা নাটকীয়ভাবে প্রকাশিত হয়। গল্পকথক এতে থাকেন অনুপস্থিত। গীতিকা একটি ক্ষুদ্র স্তবক সমন্বিত কবিতা, যাতে কাহিনীটি চিত্রের ন্যায় বর্ণিত হয়ে থাকে। গীতিকা একটি সমবেত সঙ্গীত, যাতে কোনো একটি গোষ্ঠীর মানুষের মনোভাব সুবিন্যস্তভাবে অভিব্যক্ত। গীতিকা রচয়িতারা অজ্ঞাতনামা। গীতিকা এমন এক ধরনের লোকগীতি যা একটি কাহিনীকে বর্ণনা করে এবং বিশেষভাবে কাহিনীর সংকটময় মুহূর্তের উপর গুরুত্ব দেয়। গীতিকা হলো গল্প এবং আখ্যায়িকার গুণাবলীর মধ্যে ক্রিয়ার প্রাধান্যই বেশি পরিলক্ষিত হয়। চরিত্রগুলি সাধারণ শ্রেণীর এবং উপস্থাপনা নৈমিত্তিক। গীতিকার ক্রিয়া উচ্চ নাটকীয় গুণসম্পন্ন। গীতিকার সরল ছন্দে এবং সাধারণ সুরে কাহিনী পরিবেশিত হয়। গীতিকার সংজ্ঞা হল ক্ষুদ্রাবয়ব বিশিষ্ট বর্ণনাত্মক কবিতা, যাকে গীত হবার উপযোগী করে ব্যবহার করা হয় এবং সরল ঘটনা সম্বলিত, সরল ছন্দ বিশিষ্ট, কয়েকটি স্তবকে বিভক্ত এবং সম্পূর্ণ অব্যক্তিগত রচনা। গীতিকা সম্পর্কে আমাদের দেশের আলোচনা সীমিত এবং পাশ্চাত্য প্রভাবজাত। পাশ্চাত্যের বিভিন্ন সমালোচক গীতিকা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন এবং যে সমস্ত বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, তা থেকে আমরা গীতিকার যে সংজ্ঞা পেতে পারি তা হল, গীতিকা একটি জটিলতামুক্ত, মূলত ঘটনাকেন্দ্রিক আখ্যান, সচরাচর যা জনপ্রিয়, নাটকীয়তার মধ্য দিয়ে কোনো প্রকার নীতি উপদেশ ভারাক্রান্ত না করে সারল্যকে রক্ষা করে, অপরিণত চরিত্রকে উপলক্ষ করে, ঘটনা ও সংলাপকে আশ্রয় করে গোষ্ঠী বিশেষের মানসিকতা সঞ্জাত হয়ে অজ্ঞাত পরিচয় রচয়িতার আত্মনির্লিপ্তির পরিচয়বাহী মৌখিক ঐতিহ্যে প্রাপ্ত ক্ষুদ্রাকৃতির স্তবকে রচিত সঙ্গীত। গীতিকার বৈশিষ্ট্য। ক। গীতিকার স্বাভাবিক বৈশিষ্ট্য সারল্য এবং বাহুল্য বর্জিত। পৃষ্ঠা 164। খ। অল্প কথায় দীর্ঘ সময়ের ব্যবধানকে হ্রাস করার রীতি গীতিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। গ।
উপস্থাপিত চরিত্রগুলির প্রশ্নোত্তর তথা কথোপকথনের সহায়তায় কাহিনীর সম্প্রসারণ গীতিকার একটি বৈশিষ্ট্য। ঘ. গীতিকাকে গায়কেরা মাঝে মাঝেই প্রত্যক্ষভাবে বর্ণনাকারীর ভূমিকা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে যেসব চরিত্রের প্রসঙ্গে তিনি বলেছেন সেগুলিকে সরাসরি হাজির করেন শ্রোতাদের কাছে। ও. গীতিকা বিশেষ এক শ্রেণীর প্রতিভাবান কবিদের দ্বারা রচিত। আপন গোষ্ঠীর লোককে আনন্দ দিতে এবং সেই সঙ্গে নিজের উপার্জনের মাধ্যম রূপে এবং সেই সঙ্গে নিজ সৃজনী প্রতিভার পরিচয় রাখতে গীতিকা রচনায় ব্রতী হয়েছিলেন তখনকার গীতিকাররা। চ. গীতিকা কাহিনী প্রধান রচনা এবং সেই কাহিনী ক্রিয়াপ্রধান কাহিনীর মধ্য দিয়েই প্রকৃত রস প্রকাশ পায়। গীতিকা হিসাবে মহুয়া পালার সার্থকতা। পূর্ব ময়মনসিংহের সাধারণ জনসমাজ কয়েকটি আর্যেতর জাতি দ্বারা গঠিত। তাদের মধ্যে প্রধান কোচ জাতি। এই কোচ জাতির মূল ইন্দো মঙ্গোলয়েড জাতির অন্যতম শাখা বোরো জাতি থেকে উদ্ভূত। বোরো জাতি মাতৃতান্ত্রিক, তাই এই সমাজ স্ত্রী প্রধান। ময়মনসিংহের গীতিকাগুলিতে স্ত্রী চরিত্র প্রাধান্য লাভ করেছে। গীতিকাগুলি প্রেমমূলক, সেজন্য প্রেমের ক্ষেত্রেই প্রাধান্য দেখা গেছে। গীতিকাগুলির মধ্য দিয়ে বলিষ্ঠ নারীর মর্যাদা প্রকাশ পেয়েছে। এই গীতিকার চরিত্রগুলি হিন্দুও নয়, মুসলমানও নয়, কারণ হিন্দুর সমাজনীতি এরা স্বীকার করে নাই এবং মুসলমান সমাজনীতিও অস্বীকৃত, তাই এরা মানুষ। উচ্চবর্ণের বলে পরিচিত নায়ক নিম্নবর্ণের বলে পরিচিত নায়িকার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। মহুয়া পালাটি আলোচনা করলে দেখা যাবে ময়মনসিংহ গীতিকার প্রধান বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেয়েছে এবং মহুয়া পালাটি একটি গীতিকা হিসাবে সার্থকতা লাভ করেছে। পালার কাহিনীটির প্রধান গুণ যে এতে গীতিকার ধর্মই বহুলাংশে রক্ষিত হয়েছে। এই পালার কাহিনী প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত অত্যন্ত ক্ষিপ্র গতিতে অগ্রসর হয়েছে। ঘটনার বর্ণনায় পল্লীকবি একটি কথাও অপব্যয় করেননি, প্রত্যেকটি কথা ওজন করে ব্যবহার করেছেন। একটি দৃষ্টান্ত দেয়া যায়। 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী, রাত্রিনিশা কালে হুমরা তারে করল চুরি, চুরি না কইরা খুমরা ছাইরা গেল দেশ, কইতাম সে কন্যার কথা গুণ সবিশেষ। অপ্রাসঙ্গিক বিবরণ দেয়া থেকে পল্লীকবি বিরত থেকেছেন। কাহিনীর এই দ্রুত বেগে অগ্রগতিকে কোনো এক পাশ্চাত্য সমালোচক লিপিং অ্যান্ড লিঙ্গারিং আখ্যা দিয়েছেন। যদিও মহুয়া পালাটির নায়িকা প্রধান এবং নদ্দার ঠাকুর এই কাহিনীর নায়ক। মহুয়ার প্রতি নদ্দার ঠাকুরের আকর্ষণের একটি কারণ এই কাহিনীর এক স্থানে ইঙ্গিত রূপে প্রকাশ পেয়েছে। মহুয়া ব্রাহ্মণ কন্যা হয়ে দৈবরসে বেদের দলের সঙ্গিনী। নায়ক নায়িকার উভয়ের প্রতি উভয়ের আকর্ষণ পল্লীকবি সুকৌশলে ইঙ্গিত দিয়েছেন। মহুয়া চরিত্র এই কাহিনীর কেন্দ্রীয় ও প্রধান চরিত্র। তার জীবনের কিছু অস্বাভাবিক অবস্থাকে নিয়েই তার জীবনের দ্বন্দ্ব। বাইরে থেকে তা বোঝার উপায় নেই। যে রূপ যৌবনের আবেদন দিয়ে বেদের দলের জীবিকার্জনের সহায়তা করত, তার সেই রূপেই নদ্দার ঠাকুরের বুকে সে আগুন জ্বালিয়েছে। পৃষ্ঠা 165। এই রূপের জন্যই বেদের দল থেকে পালিয়েও সে নিস্তার পেল না। বারবার তাকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। বেদের দল তার পিছন ছাড়ল না, পরিণামে তাকে নিজের হাতে বুকে ছুরিবিদ্ধ করে অভিশপ্ত রূপের জ্বালা জুড়াতে হলো। নিয়তির প্রচ্ছন্ন অভিশাপকে পল্লীকবি নিপুণতার সঙ্গে রূপায়িত করেছেন। নদ্দার ঠাকুরের ও মহুয়ার পরস্পরের প্রতি প্রেমের বিকাশ কবি অপূর্ব কৌশলে প্রকাশ করেছেন। এই ক্ষুদ্রাবয়ব গীতিকাটি নায়ক নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে প্রেমের যে বিকাশ প্রত্যক্ষ করা যায় তা মানব চরিত্র সম্পর্কে সুগভীর অন্তর্দৃষ্টির পরিচায়ক। জলের ঘাটে ভীরু প্রণয়ীর আত্মনিবেদনের অপূর্ব এক পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন সন্ধ্যার মুখে নির্জন নদী তীরে দাঁড়িয়ে একটি একটি করে সে হৃদয়ের দল মহুয়ার সামনে উন্মুক্ত করেছে। জল ভর সুন্দরী কন্যা, জলে দিছ ঢেউ, হাসি মুখে কও না কথা, সঙ্গে নাই মোর কেউ। মহুয়ার জীবন আদ্যপান্ত একটি দীর্ঘ নিঃশ্বাসের সুরে বাঁধা। নাহি আমার মাতা পিতা গর্ভ সদর ভাই, সতের হেওলা ওইয়া বাইসা বেড়াই। পল্লীকবি এখানে সুন্দর উপমা দিয়েছেন। মহুয়ার মুখের কথা শুনে নদ্দার ঠাকুরের ভরসা হলো তার রুদ্ধ হৃদয়াবেগ সহসা অর্গল মুক্ত হয়। কঠিন আমার মাতা পিতা, কঠিন আমার হিয়া, তোমার মতো নারী পাইলে আমি করি বিয়া। মহুয়া প্রত্যুত্তরে কৃত্রিম রোষ প্রকাশ করেছে। লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলসি বান্ধা জলে ডুইবা মর। নদ্দার ঠাকুরের সমস্ত অস্তিত্ব মহুয়ার মধ্যেই বিলুপ্ত হয়ে যেতে বসেছে। কোথায় পাইবাম কলসি কন্যা, কোথায় পাবান দড়ি,
তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। গীতিকার ঘটনাবলী প্রধানত সংলাপের মধ্যে দিয়েই অগ্রসর হয়। এই লক্ষণ পাশ্চাত্য গীতিকার মধ্যেও পরিলক্ষিত হয়। এই গীতিকার একটি সংক্ষিপ্ত পার্শ্বচরিত্র পালংসই। তার অন্তরের পরিচয়টি ক্ষুদ্র পরিসরের মধ্যে যেভাবে প্রকাশিত হয়েছে তা অনবদ্য। পালংসই বাইরে ক্ষুদ্র হয়েও অন্তরে মহৎ। জীবনের সুখ দুঃখের ভাগিনী সখীর সঙ্গে সে আত্মোৎসর্গ করে তার অন্তরের অসীম মহত্বের পরিচয় দিয়েছে। মহুয়া গীতিকাটির কোনো কোনো অংশ বিচ্ছিন্ন লোকসঙ্গীত। গীতিকা কাহিনীর ধারায় এই স্বতন্ত্র অংশ ঠিক যোগস্থাপন করতে সক্ষম হয় না। কাহিনীর স্বচ্ছন্দ গতি ব্যাহত হয়। বামনকান্দা গ্রাম থেকে বিদায় নেবার আগে মহুয়া নিভৃতে অন্যান্য কথার সঙ্গে নদ্দার ঠাকুরকে বলছে, আমার বাড়িও যাইও রে বন্ধু, বইতে দিয়াম পীড়া, জলপান করতে দিয়াম শালিধানের চিরা, শালিধানের চিরা দিয়াম আর সবরি কলা, ঘরে আছে মহিষের দই রে বন্ধু, খাইবা তিনো বেলা। পৃষ্ঠা 166। এই অংশটি একটি স্বাধীন লোকসঙ্গীতের অংশ। অনুকূল পরিবেশের সুযোগ নিয়ে গায়েন গীতিকার মধ্যে প্রবিষ্ট করে দিয়েছে। কাহিনীর ধারার সঙ্গে নিবিড় যোগ না থাকায় রস অনেক সময় যেন বিক্ষিপ্ত হয়ে পড়ে, সেরকম কাহিনীর গতিও ব্যাহত হয়। তথাপি গীতিকা হিসেবে মহুয়াকে সার্থক পালা বলা যায়। 3. গীতিকা ও ব্যালাডের পার্থক্যগুলি আলোচনা করে মহুয়া পালাটির মধ্যে উক্ত দুই আঙ্গিকের কোন কোন দিকের ছায়াপাত ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর: ফোকলোর শব্দের বাংলা পরিভাষা নানা গুণে সৃষ্টি করলেও শেষ পর্যন্ত লোকসংস্কৃতি শব্দটি সকলের গ্রহণযোগ্য হয়ে ব্যবহৃত হচ্ছে, ঠিক সেই রকমই ব্যালাড শব্দের পরিভাষা হিসেবে গুণী সাহিত্যিকগণ বিভিন্ন শব্দ ব্যবহার করলেও দীনেশচন্দ্র সেন প্রদত্ত গীতিকা শব্দটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তবুও একথা অনস্বীকার্য যে ব্যালাড এবং গীতিকা সমার্থক নয়। গীতিকা একান্তভাবে যেখানে গীত হবার জন্য রচিত, সেখানে ব্যালাড নিছক গানের জন্য রচিত, একথা পাশ্চাত্য সমালোচকগণ মানেন না। অনেকের মতে ব্যালাড এক ধরনের নৃত্য সঙ্গীত। ব্যালাড শব্দটি উদ্ভূত হয়েছে ইতালীয় ব্যালেটস থেকে, BALLATES, ব্যালেটস থেকে, যার অর্থ নৃত্য সঙ্গীত। পাশ্চাত্য এক সমালোচক আর ব্রিমলি জনসন স্বীকার করেছেন যে ব্যালাড নৃত্যের সঙ্গে গীত হবার জন্য রচিত হলেও পরবর্তীকালে তা লঘু ও সরল সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। বলা বাহুল্য যার সঙ্গে নৃত্যের কোনো সম্পর্ক থাকেনি। ব্যালাডের নৃত্য সঙ্গীত রূপে উদ্ভব এবং ব্যবহার নিয়ে পাশ্চাত্য সমালোচক মহলে যতই বিতণ্ডা থাকুক, বাংলা গীতিকা সম্পর্কে সেরকম কোনো বিতর্কের অবকাশ নেই বা ঘটেনি। আমাদের গীতিকাগুলি একান্তভাবেই বর্ণনাত্মক সঙ্গীত রূপেই সৃষ্টি হয়েছে এবং গীত হয়েছে। আমাদের গীতিকা ও পাশ্চাত্যের ব্যালাড পার্থক্য: 1. পাশ্চাত্য দেশীয় ব্যালাডগুলি অনেক ক্ষেত্রেই স্বল্পায়তন বিশিষ্ট। একটি বিশেষ মুহূর্তকে মূর্ত করে তোলার প্রবণতা লক্ষ্য করা যায়। আমাদের গীতিকাগুলি তুলনামূলকভাবে দীর্ঘ, আনুপূর্বিকতা রক্ষা করার প্রয়াসের কারণে। পাঠকের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের গীতিকাগুলিতে একান্তভাবে লভ্য। আমাদের গীতিকাগুলির সংখ্যাল্পতার কারণে বৈচিত্র্যহীনতা পরিলক্ষিত হয়। 2. পাশ্চাত্য ব্যালাডগুলিতে পাঠকের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সেখানে চমকের আধিক্য। ব্যালাডগুলি অনেক বেশি বস্তুনিষ্ঠ, অবজেক্টিভ। নৈবক্তিক বৈশিষ্ট্যের জন্য পাঠকের অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। আমাদের গীতিকাগুলি অনেক ক্ষেত্রে যেমন বন্দনা দিয়ে শুরু হয়, তেমনি গীতিকাগুলিতে অনেক সময় নানা বিষয় নিয়ে মন্তব্য সংযোজিত হয়েছে, অর্থাৎ আমাদের গীতিকাগুলি অনেক বেশি সাবজেক্টিভ। 3. পাশ্চাত্য ব্যালাডের অনেকগুলি পাঠান্তর পাওয়া যায়। এই ব্যালাডে অলৌকিক উপাদানের আধিক্য, যেমন অশরীরী আত্মা, পরী ইত্যাদির সন্ধান লাভ এবং স্বপ্নাদেশ, জাদুকরী সঙ্গীত, নিষেধাজ্ঞা, ডাইনি বিদ্যা ইত্যাদির পরিচয় পাওয়া যায়। বাংলা গীতিকায় সেই তুলনায় অলৌকিকতার সন্ধান সীমিত পরিসরে লভ্য। 4. পাশ্চাত্যে বিশেষত ইংরেজি ও জার্মান গীতিকায় রিডল ব্যালাডের সন্ধান পাওয়া যায়, বাংলায় রিডল ব্যালাডের সন্ধান পাওয়া যায় না। 5. পাশ্চাত্য দেশে আছে ধর্মীয় গীতিকা, যেমন স্যার হিউজ, দি চেরি ট্রি ক্যারল, জুডাস ইত্যাদি। বাংলায় যেমন রয়েছে নাথ গীতিকা। পৃষ্ঠা 167। 6. পাশ্চাত্যের ব্যালাড ব্রেভ উলফ,
দ্য লাস্ট ফিয়ার্স চার্জ, পল জোন্সের মতো আমাদের বাংলায় রয়েছে রাজা রঘু, মুকুট রায়, তিলক বসন্ত ইত্যাদির মতো ঐতিহাসিক গীতিকা। পাশ্চাত্যের রবিন হুড, টম ডুলি মতো আমাদের আছে দস্যু কেনারামের পালা, মানিক তারা ইত্যাদি। এই প্রসঙ্গে ডক্টর মজহারুল ইসলামের মূল্যবান বক্তব্য অনুধাবনযোগ্য। ইংরেজি ব্যালাডগুলোর প্রকৃতি আর বাংলা গীতিকার প্রকৃতি ঠিক এক নয়। ইংরেজি ব্যালাডের যেসব বৈশিষ্ট্য না হলে ব্যালাড পদবাচ্য হতে পারে না, বাংলা গীতিকার হয়তো তা একেবারে অনুপস্থিত। আবার বাংলা লোকগীতিকায় যে সমস্ত বিষয় প্রথম অপরিহার্যরূপে বিদ্যমান থাকতে দেখা যায়, সেসব হয়তো ইংরাজি ব্যালাডে খুঁজতে পাওয়া বৃথা। ৭. পাশ্চাত্য দেশীয় ব্যালাডের অন্যতম বৈশিষ্ট্য তথা আকর্ষণ হল সংযত প্রকাশভঙ্গি। সমালোচকেরা এক বাক্যে ইকোনমি অফ এক্সপ্রেশনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বাংলা গীতিকায় এই সংহত রূপ প্রত্যক্ষ করা যায় না। বাঙালির উচ্ছ্বাস প্রবণতার জন্য অনেক ক্ষেত্রে গীতিকাগুলি অনাবশ্যক বর্ণনার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে। ক্ষেত্রবিশেষে অবশ্য গীতিকা রচয়িতারা সংযমের পরিচয় দিয়েছেন। ময়মনসিংহ গীতিকাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল মহুয়া। এই বহু পঠিত বহুল আলোচিত গীতিকাটির সঙ্গে ইউরোপের মধ্যযুগীয় রোম্যান্স ট্রিস্টন ও ইসল্ট এবং অকাসিন ও নিকোলেটের অতুলনীয় প্রেম কাহিনীর গভীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। বেদের দলের সঙ্গে মহুয়া পালার নায়িকা মহুয়া খেলা দেখাতে এসেছিল। তাকে দেখে তার প্রেমে পড়েছে নায়ক নদ্দার চাঁদ, যাকে বলা যায় লাভ অ্যাট ফার্স্ট সাইট। একইভাবে পাশ্চাত্য ব্যালাড ট্রিস্টন ও ইসল্টের প্রেমের উন্মেষ ঘটেছে ট্রিস্টান ও ইসল্টের এবং অকাসিন ও নিকোলেটে ব্যালাডে অকাসিন এবং নিকোলেটের মধ্যে। মহুয়া পালায় নদ্দার চাঁদ ও মহুয়া সুখে আরণ্যক জীবন যাপন অরণ্যে অভিসারের চিত্রে দুটি কাহিনীর মধ্যে দিয়ে আবার পড়ছি। একইভাবে পাশ্চাত্য ব্যালাড ট্রিস্টান ও ইসল্ট এ প্রেমের উন্মেষ ঘটেছে ট্রিস্টান ও ইসল্ট এবং অকাসিন ও নিকোলেটে ব্যালাডে অকাসিন এবং নিকোলেটের মধ্যে। মহুয়া পালায় নদ্দার চাঁদ ও মহুয়া সুখে আরণ্যক জীবন যাপন করেছিল। ট্রিস্টান ও ইসল্টে বর্ণিত হয়েছে দুজনের গাছের পাতা সংগ্রহ করে এনে ঘর বাঁধার কাহিনী। অরণ্যে অভিসারের চিত্রে দুটি কাহিনীর মধ্যে মিল লক্ষ্য করা যায়। ট্রিস্টান ও ইসল্টের সন্ধানে শিকারী কুকুরের সহায়তা নিয়েছিল কিং মার্ক। মহুয়া পালাতেও মহুয়া ও নদের চাঁদের সন্ধান পেয়েছি হোমরা বেদে শিকারী কুকুরের সহায়তায়। মহুয়ার আত্মহত্যা এবং বেদের দলের হাতে নদের চাঁদের মৃত্যুর পর হোমরা বেদের অনুতাপজনিত অশ্রুবর্ষণের সঙ্গে কিং মার্কের অনুতাপজনিত বেদনাশ্রু নির্গত হওয়ার মধ্যে আছে সুগভীর মিল। কিং মার্ক নির্মাণ করে দিয়েছিল ট্রিস্টান ও ইসল্টের জন্য কবর। মহুয়া পালাতেও মহুয়া ও নদের চাঁদের জন্য দুটি কবর প্রস্তুত করে দিয়েছে বেদের দলের সর্দার হোমরা বেদে। প্রশ্ন ৪. গীতিকা ও ব্যালাডের তুলনামূলক আলোচনা করো। গীতিকা হিসাবে মহুয়া পালাটির সার্থকতা বিচার করো। উত্তর: প্রশ্নমান ১৫-র ৩ এবং ২ নম্বরের প্রশ্নোত্তর দ্রষ্টব্য। প্রশ্ন ৫. মহুয়া পালাটির নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর: বাংলার লোকসাহিত্য সবিশেষ সমৃদ্ধ। লোকসাহিত্যের অন্যান্য বিভাগগুলির মতো আমাদের গীতিকা সাহিত্য বেশ পুষ্ট এবং এজন্য এ পর্যন্ত সংগৃহীত গীতিকার সংখ্যাও তেমন তুচ্ছ নয়। গীতিকাগুলিকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। নাদ গীতিকা হল প্রাচীনতম এবং এছাড়া আছে ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। পৃষ্ঠা ১৬৮। শ্রদ্ধেয় দীনেশ চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চন্দ্রকুমার দেকে লোকসাহিত্য সঙ্গীত সংগ্রাহক রূপে নিযুক্ত করার পর তিনি মহুয়া পালা সহ ময়মনসিংহ গীতিকার বেশ কিছু সংখ্যক পালা সংগ্রহ করেন। ১৯২৩ খ্রিস্টাব্দে প্রকাশিত ময়মনসিংহ গীতিকায় মহুয়া সহ 10টি পালা স্থান পায়। এগুলির মধ্যে মহুয়া নামের গাথাটি সবচেয়ে রোমান্টিক ও মনোরম। পূর্ববঙ্গ গীতিকার বেশিরভাগ পালাই ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে রচিত, যে সময়ে বাংলা ছিল মুঘল শাসনাধীন।
পূর্ব ময়মনসিংহের জনগোষ্ঠীর প্রধান উপাদান কোচ। এরা উদ্ভূত ইন্দো মঙ্গোলয়েড জাতির অন্যতম শাখা বোরো জাতি থেকে। বোরো জাতির অন্যতম বৈশিষ্ট্য মাতৃতান্ত্রিক সমাজ, স্ত্রী প্রধান। গীতিকাগুলিতে তাই স্ত্রী চরিত্রের প্রাধান্য দেখা যায়। স্বাধীন প্রেমের মর্যাদা স্বীকৃত স্ত্রী প্রধান সমাজে গীতিকাগুলিতে অনুরা কন্যাদের নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গী নির্বাচন এবং নির্বাচিত সঙ্গীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি বিষয়ে বর্ণিত হয়েছে। ময়মনসিংহ গীতিকার শুভ সূচনা যে পালাটি দিয়ে সেটির নাম মহুয়া। পালাটির রচয়িতা লোককবি দ্বিজ কানাই। কবি তাঁর পালায় নায়িকার নাম নির্বাচনে কবিত্বময় দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন, একথা অনস্বীকার্য। নায়িকার নামেই পালাটির নাম মহুয়া। পালাটির কেন্দ্রীয় চরিত্র মহুয়া। মহুয়া ফুলের গন্ধে এক প্রকার মাদকতা আছে। মহুয়া ফুল থেকে প্রস্তুত করা হয় মদ্য। সেই মদ্য পান করে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। ষোড়শী মহুয়ার দৈহিক সৌন্দর্যেও এক প্রকার মাদকতা ছিল। অভিজাত পরিবারের বিত্তবান নদের চাঁদ প্রথম দর্শনেই মহুয়ার প্রেমে পড়ে, যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। কবি নিপুণ কৌশলে দেখিয়েছেন যে শুধু দৈহিক সৌন্দর্যই নয়, মহুয়ার আত্মিক সৌন্দর্য ছিল অপর্যাপ্ত। মহুয়ার কাছে প্রেমের অর্থ শুধুমাত্র দৈহিক মিলন বা দেহের ক্ষুধা নিবৃত্তির মধ্যেই তার সমাপ্তি ঘটে না। তার আবেদন সুদূর প্রসারী। প্রেমের আবেদন সাধারণত পুরুষ প্রেমিকের কাছ থেকেই প্রথম আসে। লজ্জাশীলা নারী প্রেমের ব্যাপারে প্রথমে সোচ্চার হয় না। মহুয়া পালার নায়ক নদের চাঁদের কাছ থেকে মহুয়ার প্রতি তার প্রেমের আবেদন প্রকাশ পেয়েছে। এই প্রেমের আবেদনে সাড়া দেওয়ার ব্যাপারে মহুয়া তার লজ্জাশীলতার পরিচয় দিয়েছে। যদিও সে বেদের দলের অন্তর্ভুক্ত, তবু লজ্জা তার মজ্জাগত। তুমি তো ভিনদেশী পুরুষ, আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি। সর্বমোট 24টি পরিচ্ছেদে গীতিকাটি বিভক্ত। প্রথম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে ডাকাত সর্দার হুমরা বেদে কর্তৃক কাঞ্চনপুর গ্রামের ব্রাহ্মণ কন্যার অপহরণ বৃত্তান্ত। পরে হুমরা বেদে এই কন্যার নামকরণ করেছে মহুয়া সুন্দরী। তৃতীয় পরিচ্ছেদে নদ্দার ঠাকুর নিজের গৃহে আসীন থেকে অবগত হয়েছে গ্রামে একদল বেদে আগমন বৃত্তান্ত এবং আরও জানতে পেরেছে সেই বেদের দলের সঙ্গে আসা এক পরমা সুন্দরী কন্যার আগমন বৃত্তান্ত। এই পালার নায়ক নদ্দার চাঁদ। সে বিত্তমান ব্রাহ্মণ যুবক এবং সংস্কার মুক্ত, অতএব তার পরিচয় সে যুবক মাত্র। মহুয়ার প্রতি নদ্দার ঠাকুরের আকর্ষণের কারণ কাহিনীর এক স্থানে ইঙ্গিত রূপে প্রকাশিত হয়েছে। দৈবদোষে ব্রাহ্মণ কন্যা মহুয়া বেদের দলের সঙ্গিনী। পল্লীকবি অত্যন্ত কৌশলের সঙ্গে মহুয়ার প্রতি নদ্দার ঠাকুরের তীব্র আকর্ষণ ইঙ্গিতে প্রকাশ করেছেন। এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র মহুয়ার জীবনে কতকগুলি অস্বাভাবিক অবস্থার সংমিশ্রণ হয়েছে এবং এই নিয়েই মহুয়ার জীবনের যাবতীয় দ্বন্দ্ব। নদ্দার চাঁদের প্রেমে বন্দিনী হয়ে সে বেদের দল থেকে পালিয়ে গিয়েও রেহাই পেল না। একবার সদাগরের হাতে এবং পরে সন্ন্যাসীর হাতে তাকে লাঞ্ছনা ভোগ করতে হলো। বেদের দল তার পিছন ছাড়ল না। পরিণামে মহুয়া নিজের হাতে নিজের বুকে ছুরিবিদ্ধ করে অভিশপ্ত রূপের জ্বালা থেকে অব্যাহতি লাভ করল। যে শৈশবেই নির্মমভাবে মাতৃক্রোড়চ্যুত, তার জীবন অভিশপ্ত ব্যতীত আর কি হতে পারে? পল্লীকবি এই কাহিনীর প্রথম থেকেই শেষ পর্যন্ত তার জীবনের মধ্যে দিয়ে নিয়তির প্রচ্ছন্ন অভিশাপকে রূপায়িত করেছেন। পৃষ্ঠা 169। বেদের দল হুমরার নির্দেশে নদ্দার ঠাকুরকে হত্যা করেছে। একসঙ্গে উভয়কে কবরস্থ করেছে বেদেরা। জীবিতাবস্থায় যে মিলন দীর্ঘস্থায়ী হয়নি, মৃত্যুর পর দুটি দেহ বাঞ্ছিত সান্নিধ্য লাভ করল। প্রেমের মর্যাদা রক্ষার জন্য মহুয়া আত্মঘাতিনী হয়েছে। গীতিকা হলো সঙ্গীত যা জনপ্রিয় রীতিতে গল্প বলার মাধ্যম, এবং এই গল্প বলার মাধ্যমে গীতিকা জীবন সম্পর্কে আলোকপাত করে। মহুয়া পালাটিকে মহুয়ার জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। গল্প বা উপন্যাস বা নাটক ইত্যাদির নামকরণ হয়ে থাকে সাধারণত নায়ক নায়িকা কেন্দ্রীয় চরিত্রের নামে। মহুয়া পালাটি নায়িকা প্রধান এবং এই পালার নায়িকা এবং কেন্দ্রীয় চরিত্র মহুয়া এবং কাহিনীর 24টি পরিচ্ছেদেই মহুয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। কাহিনী বা পালাটির মহুয়া নামকরণ এক্ষেত্রে সার্থক হয়েছে বলা যায়।